আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তে দিন শেষের খবরাখবর। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিব দিন শেষে ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে কারা রয়েছে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই, টানা ৫ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজার লেনদেন। আজও সূচকের মিশ্র প্রবণতা ছিল এবং দিন শেষে নেগেটিভ ট্রেন্ড নিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজার লেনদেন। এখন আমরা দেখে নিব টপ ট্রেডে কারা রয়েছে দিন শেষে। এক্ষেত্রে প্রথম ৫টি কোম্পানির তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো টপ গেইনারে কোন ৫টি কোম্পানি রয়েছে এবং শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে কোন কোন কোম্পানিগুলো। আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক, এটি প্রায় ১৩,৭৯,০০,০০০ টাকার মতো লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থান রয়েছে এডিএনটেল, ১২,৭২,০০,০০০ টাকার মতো লেনদেন হচ্ছে। ওরিয়েন্ট ইনফিউশন ১০,১৫,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে থাকে অগ্নি সিস্টেম লিমিটেড, ৮,৭৪,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থানে থাকে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ৭,৫৩,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। এবং টপ ট্রেডে ৫টি কোম্পানির মধ্যে এডিএনটেল এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ এই দুটি কোম্পানি দর হারিয়েছে, যার মধ্যে এডিএনটেল প্রায় ১০% কাছাকাছি দর হারিয়েছে, যেটি আমরা টপ লুজারে দেখতে পাবো। এখন দেখে নিচ্ছি টপ গেইনারে কারা ছিল দিন শেষে। টপ গেইনার প্রথম অবস্থান রয়েছে ডেল্টা স্পিনার্স, ১০% দর বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে তাল্লু স্পিনিং মিলস, ১০% দর বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে খুলনা পাওয়ার, ৯.৯২% দর বৃদ্ধি পেয়েছে। ম্যাক্সন স্পিনিং মিলস ছিল চতুর্থ অবস্থানে, ৯.৩৮% দর বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে সিএনএটেক্স, ৭.১৪% দর বৃদ্ধি পেয়েছে। এবং আমরা লেনদেনের ক্ষেত্রে যদি দেখি, ম্যাক্সন স্পিনিং মিলস এবং সিএনএটেক্স এই দুটি কোম্পানির লেনদেন বেশ ভালো হয়েছে। এখন আমরা দেখে নেব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো দর হারিয়েছে। আপনাদেরকে যেটা বলেছি, এডিএনটেল টপ লুজারের মধ্যে থাকবে এবং এটি টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে, ৯.৭৮% দর হারিয়েছে, তবে লেনদেন বেশ ভালো হয়েছে, ১২,৭২,০০,০০০ টাকার মতো। বে লিজিং রয়েছে দ্বিতীয় অবস্থানে, ৭.৬৯% দর হারিয়েছে। তৃতীয় অবস্থান হচ্ছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ৫.৬০% দর হারিয়েছে। লিব্রা ইনফিউশন রয়েছে চতুর্থ অবস্থানে, ৫.৩৮% দর হারিয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে মিথুন নিটিং, ৫.৩৩% দর হারিয়েছে। এবং লেনদেনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এডিএন টেলিপোর্ট, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং লিব্রা ইনফিউশন এই দুটি ভালো লেনদেন হয়েছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল ৪ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, লিব্রা ইনফিউশন ২,২০,০০,০০০ টাকার মতো লেনদেন হচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিলাম ঢাকা শেয়ার বাজার দিন শেষে টপ ট্রেড, গেইনার এবং লুজার অবস্থান। দর্শক, এখন দেশের ব্যবসা বাণিজ্য ও কৃষিখাত নিয়ে আমরা কথা বলবো এসিআই মোটরস ও এসিআই এগ্রি বিজনেসেস এর এমডি এন্ড সিইও ডক্টর FH আনসারির সঙ্গে। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। ধন্যবাদ। আনসারি ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই, কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি এখন কেমন রয়েছে? ওভারঅল আমরা দেখতে পাচ্ছি গত বন্যার পরে সারা দেশে ফসলের উৎপাদন যথেষ্ট ভালো হচ্ছে এবং মাঠ ফসল, শাকসবজি, আমরা যদি বলি ক্যাটল এবং মুরগি, ডিম, মাছ, সর্বক্ষেত্রে কিন্তু ওভারঅল উৎপাদন ব্যবস্থাটা যথেষ্ট ভালো। এবং শুধু উৎপাদন নয়, এবং মাত্র কদিন আগে হয়তো বা কিছুটা সবজির দাম একটু কমে গেছে, কিন্তু ওভারঅল আমরা লক্ষ্য করেছি যে মাঠ ফসলে বিশেষ করে ধান এবং যে সমস্ত ফসল, ভুট্টা এবং অন্যান্য আলু, সবগুলো ফসলে কিন্তু যথেষ্ট ভালো দাম এবং কেনাবেচা হচ্ছে খুব ভালো। তারপরে যদি আমরা বলি সবজি, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো দামে সবজি বিক্রি হয়েছে কয়েকদিন আগে। আর আমরা যদি বলি ডিম, মাছ, মাংস, দুধ, সর্বক্ষেত্রে কিন্তু বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। এবং ওভারঅল যারা উৎপাদন করছে, যারা ইনপুট বিক্রি করছে, যারা টেকনোলজি সরবরাহ করছে, অথবা যারা প্রসেস করছে, এবং কি ফাইনালি ফরওয়ার্ড লিঙ্কেজে রিটেল চেনগুলোতে কিন্তু যথেষ্ট ভালো বেচা কেনা হচ্ছে। তার মানে সার্বিক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎপাদন থেকে শুরু করে ট্রেডিং, পোস্ট হারভেস্ট, প্রসেসিং এবং ফাইনাল স্টেজে কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু কৃষির অবস্থা এবং ব্যবসার অবস্থা যথেষ্ট ভালো। জি, আপনি একটু আগে যেটু খামারি উৎপাদন নিয়ে কথা বলছিলেন, খামারি উৎপাদনের সার্বিক অবস্থা কেমন রয়েছে? হ্যাঁ, খামারি উৎপাদনের কথা যদি বলি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কৃষি পণ্যের যথেষ্ট দাম ভালো চলছে গত ১.৫-২ বছর ধরে, সেক্ষেত্রে আমাদের দেশের খামারিরা কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং কিছু কিছু নতুন নতুন উদ্যোক্তাও কিন্তু কৃষিতে যুক্ত হয়েছে, যারা
ওভারঅল ছোট ছোট ইনভেস্টমেন্ট করছে এবং কৃষিতে উৎপাদন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে এবং যথেষ্ট সেখান থেকে উৎপাদন বাড়ছে এবং তারা ভালো করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যে মাঠ ফসল নিয়ে যে কথা বলছিলাম, সেখানে আমরা ধানের দেখলাম হারভেস্ট যথেষ্ট ভালো হয়েছে, ভুট্টা যথেষ্ট ভালো দামে বিক্রি করছে এবং উৎপাদন হচ্ছে, সবজির উৎপাদন যথেষ্ট ভালো হচ্ছে। মানে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে খামারিদের অবস্থা যথেষ্ট ভালো এবং তারা যথেষ্ট ভালো প্রাইসে বিক্রি করতে পারছে এবং ওরা উৎপাদন ব্যবস্থা কিন্তু যথেষ্ট ভালো আছে। একটাই সমস্যা হচ্ছে যে সরকার রিসেন্টলি যেটা মানে গত কয়েক বছর ধরে, গত 4 বছর ধরে কৃষি যান্ত্রিকরণে যে মোটামুটিভাবে সাপোর্ট দিচ্ছিল, সে সাপোর্টটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এই জি সাপোর্টটা বন্ধ হয়ে যাওয়ার ফলে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু ধান ফসলে আপনার ধান কাটার জন্য আমাদের হারভেস্টিং করতে যে লেবার কস্ট অনেক বেশি, তো এই হারভেস্টিং কস্টটা যথেষ্ট বেড়ে যাচ্ছে। আমি মনে করি যে এটাতে অনেক ইম্প্যাক্ট করেছে, যেটা ওভারঅল ধান উৎপাদনের খরচটা 2 থেকে 3 টাকা বেড়ে যাবে। এবং শুধু তাই না, মাঠে ধান পড়ে থাকবে এবং সেখানে ধান ইঁদুরে নষ্ট করবে, অথবা রাতের বেলায় এই যে শীতের দিনে ধান অনেকটা ঝরে যাবে এবং ধানের বেশ ক্ষতি হবে। অর্থাৎ যতটুকু উৎপাদন হওয়ার কথা ছিল, উৎপাদন ঠিক হবে ঠিকই, কিন্তু কৃষক কিন্তু ঘরে আনতে তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। তা জি আমরা আনসারি মনে ভাই, করি। আপনি আপনি যেটি বলছিলেন যে যান্ত্রিকীকরণ প্রজেক্ট উইথড্র করে ফেলেছে, এক্ষেত্রে এর সমস্যাগুলো বললেন, এটার কারণেই কি আসলে কৃষি খাতে আধুনিকায়ন হচ্ছে না? আমরা আমাদের যে এখনো কৃষকরা যে ফর্মুলাতে আসলে কৃষি পণ্য উৎপাদন করছে, সেটার ক্ষেত্রে কিন্তু আধুনিকতার ছোঁয়া এখনো আসেনি। কেন হচ্ছে না? যান্ত্রিকীকরণ কি এটার কারণ? অফকোর্স, মেকানাইজেশন একটা ইম্পর্টেন্ট একটা নতুন একটা সংযোজন, যেখানে কৃষিতে যথেষ্ট ট্রান্সফরমেশন বা সাপোর্ট দিচ্ছে, সেখানে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হচ্ছে। আমরা এই বছরে হয়তোবা যে যন্ত্র দিতে সরবরাহ করতে হতো 1,000 যন্ত্র, 1,000 যন্ত্রের কারণে যে ওভারঅল কৃষির অবস্থা খুব খারাপ হয়ে যাবে তা নয়। তবে আমরা বলতে পারি যে এটা একটা ট্রেন্ড এবং এটা হুম। কৃষককে যথেষ্ট উৎসাহ দেয়। এবং এই ট্রেন্ড থেকে কিন্তু কৃষক উৎসাহিত হয়ে আরো নতুন নতুন ভাবে তারা উদ্যমে ইনভেস্টমেন্ট করে এবং কাজ করে। সেক্ষেত্রে আমি মনে করি সেই উদ্যমটা হয়তো কিছুটা থমকে যাবে, কিন্তু ওভারঅল আমি মনে করি এই দেশে আমাদের যে ধান উৎপাদনের জন্য যে খরচ হয়, এই খরচের যদি আমরা ওভারঅল যান্ত্রিকরণ, বিশেষ করে চাষবাস, ইরিগেশন, তারপরে যদি আমরা বলি ধান লাগানো এবং ধান কাটা পর্যন্ত সব জায়গায় যদি আমরা যন্ত্র ব্যবহার করাতে পারি, শেখাতে পারি, তাহলে কি হবে, ধান উৎপাদনের খরচ 30 থেকে 40 ভাগ কমানো সম্ভব। তাতে সুবিধা হবে এই যে আমাদের দেশের খামারিরা যেমন ধান উৎপাদন করে কম দামে ধান বিক্রি করতে পারবে, তারপরও লাভ হবে। অ্যাট দ্য সেম টাইম ওভারঅল চালের দাম একটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে এবং যারা ভোক্তা তারা কিন্তু ভালো মূল্যে একটা চাল কিনে খেতে পারবে। যে আপনি চালের কথা বলছেন, যে আসলে আপনি এসিআই তো আসলে চাল নিয়েও কাজ করে। এক্ষেত্রে চালের দাম কিন্তু ক্রমাগত বৃদ্ধিই পাচ্ছে। সেক্ষেত্রে দামটা কেন নিয়ন্ত্রণে আসছে না? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে রাইস ভ্যালু চেনে কিন্তু স্টার্ট হয় কিন্তু রিসার্চ অ্যান্ড ইনোভেশন থেকে, ইনপুট অ্যান্ড টেকনোলজি থেকে, তারপর প্রোডাকশন থেকে, পোস্ট হারভেস্ট থেকে, এবং ফাইনালি কিন্তু প্রসেসিং ও রিটেল চেনে। আমাদের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। কিন্তু কারণটা হলো সরকার কিন্তু সরাসরি কৃষককে উৎসাহিত করেছে যে উৎপাদন বাড়াও, উৎপাদন বাড়াও। সেখানে নতুন জাত দিয়েছে, সার সরবরাহ করেছে, কিছুটা যন্ত্রপাতি সরবরাহ করেছে। কিন্তু শুধু উৎপাদনই যথেষ্ট নয় আমাদের যারা ভোক্তা তাদের প্রাপ্তির জন্য। এই কারণে এই যে আমি ভ্যালু চেনের কথা বললাম, একেবারে রিসার্চ থেকে টেবিল পর্যন্ত প্রতিটা ভ্যালু চেনে কিন্তু ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে কি হবে, হয়তো যেখানে আপনার নতুন জাত আসলে সেখানে আপনার ওখান থেকে ইল বাড়বে। যদি উৎপাদন প্রক্রিয়াতে ইনপুটের যদি ব্যবহার রেশনাল হয়, সেখান থেকে কিছুটা সাশ্রয় হবে। তারপরে যদি মেকানাইজড হয়, সেখানেও কিন্তু যথেষ্ট কম খরচে কিন্তু ধান উৎপাদন করা সহজ হবে। তারপর যেটা উৎপাদন হলো সেটাকে যদি হারভেস্ট করে রাখার ব্যবস্থা থাকে, তাহলে ওয়েস্টেজ কমে যাবে এবং সেই জায়গা থেকে সরবরাহটা মিলে কিন্তু সরবরাহটা নিশ্চিত হবে। এরপরে হলো ট্রান্সপোর্টেশন, যেখানে আপনারা জানেন আমাদের দেশে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা, ট্রান্সপোর্ট আছে কিন্তু ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টটা খুব সম্পূরক না। সেখানে অনেক সমস্যা আছে, লিমিটেশন আছে। জি। সেটাকে স্ট্রিমলাইনে আনতে হবে। তারপরে প্রসেসিংয়ে যে মিলগুলো আছে, সেই মিলগুলোতে যেমন আমাদের দেশে ছোট বড় অনেক মিল আছে, এই মিলগুলোর কিন্তু বলা হয়েছে ক্যাপাসিটি লিমিটেশন আছে, 15 দিন কতটা প্রোডাক্ট রাখতে পারবে। এখন তো ধান তো সারা বছর উৎপাদন হয় না, বছরে 2 বা 3 বার উৎপাদন হয়। জি। তাহলে যদি এই মিলগুলো ধান কিনে রাখতে পারে এবং সেগুলোকে যদি প্রসেস করে বিক্রি করতে পারে, তাহলে কিন্তু তখন একটা মোটামুটিভাবে একটা স্টেবল প্রাইসে কিন্তু বিক্রি করা সম্ভব হবে।
হবে। জি তার মানে আনসারি ভাই, আপনি স্টেবল প্রাইস বলছেন, আর আরেকটি বিষয় হচ্ছে যে কৃষকরা তারা আসলে মুনাফাটা ঠিকভাবে পাচ্ছে কিনা, তাদের মুনাফা বাড়ানো যায় কিভাবে? না, আপনি যেটা বলেছেন আমি আলোচনার প্রথমেই বলেছিলাম যে আমাদের দেশের খামারিরা যথেষ্ট মুনাফা পাচ্ছে। তার মানে এ না যে সব খামারি খুব লাভবান হচ্ছে তা নয়। যারা ভালোভাবে ক্রপকে ম্যানেজ করে প্রোডাকশন করতে পারছে, যারা ঠিকমতো ভালো প্রাইসে বিক্রি করতে পারছে, তারা কিন্তু যথেষ্ট মুনাফা পাচ্ছে, এবং যার কারণে কিন্তু আজকে ওভারঅল কৃষিতে একটা ট্রান্সফরমেশন এসছে, এবং কৃষিতে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং যথেষ্ট ভালো উৎপাদন হচ্ছে। জি। জি, আমাদের দেশে তো আসলে জনশক্তি বাড়ছে, সেক্ষেত্রে কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায়, নতুন কোনো আসলে কৃষি পণ্য আরও অ্যাড করা যায় কিনা, এবং এই বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণ করার জন্য উৎপাদন বাড়ানোর কোনো প্রক্রিয়া অথবা কোনো কিছু রয়েছে কিনা যেটা আমাদেরকে চাহিদা পূরণ করতে সাহায্য করবে? আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে কৃষিতে উৎপাদন বাড়াতে হলে আমাদের লাগবে ভালো মানের সিড লাগবে, এবং নিউ জেনেটিক্স লাগবে, এবং অনেক ফাস্ট কিন্তু এই সমস্ত জেনেটিক উদ্ভাবন করে এগুলো মাঠে দিতে হবে। এসব উদ্ভাবিত পণ্য কিন্তু আবার ভালোভাবে খামারিদেরকে বোঝাতে হবে, প্র্যাকটিস করতে হবে, যাতে এগুলো মাঠে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার হয়। কারণ অনেক ক্ষেত্রে আমরা অনেক গবেষণা করি কিন্তু আলটিমেটলি ঠিক সময় যায় না, দেরি হয়ে যায়, যার কারণে এগুলো ব্যবহার করতে পারে না। তারপর ফার্ম মেকানাইজেশনটাকে পুরোপুরিভাবে সাপোর্ট করতে হবে, কারণ আমাদের যেটা খেয়াল করতে হবে, আমাদের ইয়াং ছেলেমেয়েরা কিন্তু এই গরমে ঠান্ডাতে অথবা বর্ষাতে কিন্তু মাঠে যেতে চায় না। তারা জি। চায় কুইকলি একটা কাজ হয়ে যায়। মেকানাইজেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের আগ্রহ বাড়বে, অ্যাট দ্য সেম টাইম আপনার কস্ট অফ লেবারের কস্ট অনেক সেভ হবে, সেখানে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হবে, এবং সেখানে কস্ট ওভারঅল এগ্রিকালচার প্রোডাক্টিভিটিটা যথেষ্ট ইমপ্রুভ হয়ে যাবে। তারপর পোস্ট হারভেস্টের কথা আমি বলেছিলাম, সেখানে যদি ফসল উৎপাদন করে রাখার ব্যবস্থা হয় তাহলে ওয়েস্টেজ কমে যাবে, রেখে বেচতে পারবে এবং নেগোশিয়েট করতে পারবে। প্রসেস করলে সুবিধা হবে কি, যে প্রসেস করলে অনেক খাবার ওয়েস্ট হয়, যেগুলোকে প্রসেস করে 6 মাস থেকে 1 বছর কিন্তু লাইফ দেওয়া যায়। আর জি। ফরওয়ার্ড লিঙ্কে যথা যেখানে বিক্রি করবে ফসল, রিটেল চেন, সেই রিটেল চেনটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে সেখানে খামারি যেমন ভালো দামে বিক্রি করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম প্রকৃত মূল্যে কিন্তু আমাদের ভোক্তারা কিনতে পারবে। এই পুরো জিনিসটাকে যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের দেশের কৃষি যে ধারাবাহিকতা আছে এটা অনেক গতি পাবে, এবং আমাদের খামারিরা যথেষ্ট লাভ করতে পারবে, আর আমাদের যারা ভোক্তা তারা যথেষ্ট ভালো প্রাইসে এই সমস্ত পণ্য কিনে খেতে পারবে। আপনি যেহেতু প্রাইস নিয়ে বলছেন আনসারি ভাই, আমরা দেখি বছরের বিভিন্ন সময়ে অবশ্যই প্রাইস একটা হাইক হয়, দাম বেড়ে যায়, দামে কিন্তু আসলে একটা স্টেবল পর্যায়ে থাকে না। আলু, চাল থেকে শুরু করে সবজি সব কিছুর দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য এই খাতে কি নজরদারি বাড়ানো দরকার? নজরদারি করে কোনো প্রাইস কন্ট্রোল করা সম্ভব নয়। এখানে আমরা যদি ভ্যালু চেনটাকে এস্টাবলিশ করতে পারি তাহলে পুরো জিনিসটার ফ্লোটা ঠিক থাকবে, এবং ফ্লো ঠিক থাকার মানে হলো স্ট্র্যাটেজিক পারচেজ হবে না, এবং আলটিমেটলি যখন স্ট্র্যাটেজিক পারচেজ হবে না তখন বাজারের সর্বব্যবস্থা ঠিক থাকবে, এবং সবাই কিন্তু ঠিকমতো কিনতে পারবে, এবং প্রাইস কিন্তু স্টেবল থাকবে। জি। আর কৃষি পণ্যের রপ্তানি, আপনি জানেন যে ওয়ান বিলিয়ন ডলারের উপরে আমাদের বাজার রয়েছে, এবং এই $1 বিলিয়ন বাজারকে আরও বড় করা যায় কিভাবে? এক্ষেত্রে সম্ভাবনা আছে কি বড় করানোর? অবশ্যই আছে। এক্ষেত্রে কান্ট্রি ইমেজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যারা বিদেশে ভোক্তা যারা কিনে খাবে তারা দেখবে কোন দেশ থেকে এই পণ্যটা আসছে, এবং ওই দেশের অ্যাকচুয়ালি খাবার উৎপাদনের স্ট্যান্ডার্ডটা কি। আমরা যদি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি এবং আমরা যদি কান্ট্রিকে প্রমোট করতে পারি দেশের বাইরে, তাহলে আমাদের বাংলাদেশের উৎপাদিত খাদ্য প্রসেস ফুডের কিন্তু চাহিদা অনেক গুণে বেড়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে করি না যে কোনোভাবে এক্সপোর্ট করাটা কোনো বাধা হবে। তারপরে হলো ইন্টারনাল ক্যাপাসিটি বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই নতুন নতুন উদ্যোক্তা নিয়ে আসতে হবে যারা এই সমস্ত খাদ্য উৎপাদনের প্রসেসে ইনভেস্টমেন্ট করবে, এবং হাই কোয়ালিটি খাবার উৎপাদন করে তারা দেশের বাইরে এক্সপোর্ট করতে পারবে। আমরা মনে করি কান্ট্রি ইমেজ এবং প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো থাকে, আমাদের যদি যোগাযোগটা ভালো হয় বাইরে, তাহলে কিন্তু আমরা যথেষ্ট প্রসেস ফুড নিয়ে ভালো করতে পারবো। জি আনসারি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং দর্শক সবাইকে। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য ও কৃষিখাত নিয়ে আমরা কথা বলছিলাম এসএআই মোটরস ও এসএআই এগ্রি বিজনেসেস এর এমডি অ্যান্ড সিইও ডক্টর FH আনসারি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।